Welcome students, welcome to another digital class of mine. আজকের ক্লাসটা অন্য দিনের ক্লাসের থেকে একটু আলাদা। এর আগে স্ট্যাটিস্টিক্সের যে ক্লাস দুটো আমি করিয়েছি সে দুটো মূলত ভয়েস ক্লাস ছিল, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শুধুমাত্র ভয়েস ক্লাসে খুব ভালোভাবে পরিস্ফুট হবে না বলেই আমার মনে হলো, তাই আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করব ক্লাসটা। মূলত ভয়েস ক্লাস, কিন্তু তার পাশাপাশি স্ক্রিনে আমি কিছু কিছু জিনিস একটু দেখাতে চাই, যেটা আমার মনে হয় দেখলে তোমাদের জিনিস বুঝতে সুবিধে হবে। তো যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকের আলোচনার বিষয় হচ্ছে কালেকশন অফ ডেটা অ্যান্ড ফরমেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টেবল। অ্যাকচুয়ালি এটা তোমাদের কোর্স 6 তার ইউনিট 1-এর টপিক 2-তে আছে, কিন্তু পাশাপাশি টপিক 3টা যেটা স্যাম্পলিংয়ের ওপরে আমি সেটাকেও রেখেছি। যদি সম্ভব হয় এটা আজকে একই সঙ্গে টেনে নিয়ে যাব, কারণ আমার মনে হয় টপিক 2 অ্যান্ড 3 ইজ ভেরি মাচ ইন্টার রিলেটেড এবং একটাকে ছাড়া অন্যটা করা সম্ভব নয়। তো যাই হোক, লাস্ট যে ক্লাসটা আমি করিয়েছিলাম সেখানে আমি তোমাদের স্কেলস অফ মেজারমেন্ট বলেছিলাম, যেখানে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও, স্কেল বলেছিলাম এবং সোর্স অফ ডেটা বলেছিলাম। বিশেষ করে সোর্স অফ ডেটার মধ্যে আমি প্রাইমারি সোর্স অফ ডেটা এবং সেকেন্ডারি সোর্স অফ ডেটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে সেইখান থেকেই কিন্তু আবার শুরু করতে হবে আমাদের, যে হাউ টু কালেক্ট ডেটা। এখন আমি বলেছিলাম যে অ্যাজ ফিল্ড সায়েন্টিস্ট উইথ দ্য জিওগ্রাফার্স রিলাই মাচ অন প্রাইমারি ডেটা কালেকশন। সেকেন্ডারি ডেটা আমাদের রিসার্চের একটা পার্ট অ্যান্ড পার্সেল, কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই প্রাইমারি ডেটা কালেকশনের উপরে। এবং সেই প্রাইমারি ডেটা কালেকশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা সাধারণত বিশেষ করে যখন সোশিও ইকোনমিক বা কোনো একটা হাউসহোল্ড সার্ভে করতে যাই, তখন সেখানে আমরা কতগুলো কোয়েশ্চেন বা সেট অফ কোয়েশ্চেন্স রেডি করে নিয়ে যাই, সেটা কোয়েশ্চেনিয়ার ফর্মে বা শিডিউল ফর্মে। আমি এই বিষয়ে পরে আরও ডিটেলস আলোচনা করব, হোয়াট ইজ কোয়েশ্চেনিয়ার অ্যান্ড হোয়াট ইজ শিডিউল। মোট কথা কতগুলো আমরা প্রশ্ন তৈরি করি এবং সেখান থেকে আমরা ডেটাটা কালেক্ট করার চেষ্টা করি, এবং সেটাই আমাদের সোর্স অফ প্রাইমারি ডেটা। এখন আমি চলে আসছি যে হাউ টু কালেক্ট দ্য ডেটা, পরিসংখ্যান সংগ্রহ কিভাবে করব এবং সেটাকে কি করে আমি একটা ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করব। কারণ আমাদের মনে রাখতে হবে যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো যে খুব প্রিসাইজলি এবং খুব পারফেক্টলি রিপ্রেজেন্ট করা আমাদের ডেটাকে, এবং সেই রিপ্রেজেন্টেশনের মধ্যে আমি যে তথ্যটা দিতে চাইছি বা আমি যে বিষয়টা প্রতিষ্ঠিত করতে চাইছি সেটাকে প্রমাণ করা। এখন সেই দিকে উদ্দেশ্য রেখে আমাদের যেমন তেমনভাবে অগোছালোভাবে কতগুলো তথ্য ছড়িয়ে দেওয়া আমাদের কাজের পক্ষে ভালো হবে না। সেজন্যই আমাদের কি করতে হয়, যে তথ্য যেমন সংগ্রহ করতে হয় তাকে ট্যাবুলেট করতে হয়। সেই ট্যাবুলেট করার পদ্ধতিটাকে আমরা বলি ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। তো এখন প্রথমে আমি যেটা বলি, যে যিনি সংগ্রহ করেন এই তথ্যটা, অর্থাৎ আমরা যারা ফিল্ডে যাই, আমরা যারা তথ্যটা সংগ্রহ করি তাদেরকে বলা হয় এনিউমেরেটর বা তথ্যের সংগ্রাহক। আর যিনি এর উত্তরটা দেন, যার উত্তরটা লিপিবদ্ধ করে আমরা তথ্যটাকে সংগ্রহ করি, তিনি হচ্ছেন রেসপন্ডেন্ট। এখন একজন রেসপন্ডেন্ট এবং এনিউমেরেটরের মধ্যে খুব যদি একটা ধোঁয়াশা থাকে, তাহলে কিন্তু কখনোই স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেকশনটা সম্পূর্ণ সঠিক হয় না। বা উল্টো দিক থেকে আমি বলতে পারি, অন্য কথায় বলতে পারি, এনিউমেরেটর যেমন খুব পরিষ্কারভাবে জানবেন যে তিনি কি প্রশ্ন করতে যাচ্ছেন এবং কেন করতে যাচ্ছেন, সেই প্রশ্নগুলো কি তার উদ্দেশ্য এই প্রশ্ন করার, তেমনি উল্টো দিকে রেসপন্ডেন্টকেও খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে এবং সেই প্রশ্নের কি উত্তর চাওয়া হচ্ছে, কি ধরনের উত্তর চাওয়া হচ্ছে সেটা। তা না হলে কিন্তু এই পারস্পরিক যে বোঝাপড়াটা তৈরি না হলে কিন্তু কোনোভাবে এই কালেকশন অফ ডেটা সঠিক হবে না। এবং এক্ষেত্রে রেসপন্ডেন্টের দায়িত্বটাই কিন্তু সব থেকে বেশি। মনে রাখতে হবে যে উল্টো দিকে যিনি আছেন তিনি একজন র্যান্ডম মানুষ, তাই তিনি XYZ যে কেউ হতে পারেন, কিন্তু যিনি রেসপন্ডেন্ট তার কোয়ালিটিটা সবসময় ধরে রাখতে হবে ফিক্সড। এনিউমেরেটর যিনি, তাকে নিজেকে ইভলভ করতে হবে কিভাবে তিনি সঠিকভাবে তথ্যটা সংগ্রহ করবেন। এখন সব থেকে সহজ যে পদ্ধতিতে আমরা সংগ্রহ করি তথ্যটা, সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি টেবিল পদ্ধতি বা পরিসংখ্যান ছকের পদ্ধতি। এটাকে ট্যাবুলেশন করাও বলা হয়। সাধারণত কতগুলো রো এবং কলাম বা সারির সাহায্যে আমরা এই কাজটা করে থাকি। তাহলে প্রথম যে পদ্ধতিটার কথা আমি বলছি সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিল, TABLE। তো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি টেবিল সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে একটা ইনসার্ট করছি টেবিলকে,
ধরা যাক আমি এইরকম একটা ফ্রিকোয়েন্সি টেবিল নিয়েছি। এখানে এই যে হরাইজন্টাল লাইনগুলো চলে যাচ্ছে, দিজ আর কল্ড রো, অ্যান্ড এই যে ভার্টিক্যালগুলো চলে যাচ্ছে, আমি এখানে যে এই যে এটা একটা কলাম, এটা আর একটা কলাম। এখানে আমার এই টেবিলটাতে দুটো কলাম আছে, আর এই আমার টেবিলটাতে এটা একটা রো, এটা অপর একটা রো, এইভাবে বুঝতেই পারছো মোট 4টে রো এখানে আছে। এটা কোনো নির্দিষ্ট সংখ্যায় থাকে না, তোমার প্রয়োজন অনুযায়ী, বা বলা ভালো যে এনিউমেরেটর তার প্রয়োজন অনুযায়ী এই টেবিলটাকে তৈরি করে নেন। তো এই ফ্রিকোয়েন্সি টেবিল কিন্তু আমাদেরকে খুব সহজে, খুব নিপুণভাবে বা খুব চটজলদি তথ্যগুলোকে সংগ্রহ করতে সাহায্য করে। তো সাধারণত আমরা কি করি না, এই বাঁদিকে যে রোগুলো আছে সেখানে কিছু ইনফরমেশন রেডি করে রাখতে পারি, আবার ডান দিকের ছকে সেই ইনফরমেশনগুলোকে তুলে আনতে পারি। এবং এই যে যে কলাম এবং রোর সাহায্যে যে তুলে আনা তথ্যটাকে, সেটাকেই সিমসন এবং কাফকা বলছেন যে এটা সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইন কলাম এন্ড রোজ। তো এই জিনিসটা সবসময় আমার মাথায় রাখতে হবে যে যেটা করছি সেটার একটা হেডিং থাকবে। যেমন ধরো আমি এইখানে ধরে নেওয়া যাক যে একটি গ্রামে বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা বের করার চেষ্টা করছি। তাহলে কি লিখব, যে এটা কি বোঝাচ্ছে না, নাম্বার অফ স্টুডেন্টস রিডিং ইন ডিফারেন্ট স্কুলস। তাহলে এইবারে আমি এখানে কি করছি না, এখানে আমি ধরো একটা গ্রামে ধরো 4টি স্কুল আছে, মোট 4খানি স্কুল আছে। তাহলে আমি প্রথমটাকে নাম দিলাম এক্স, ধরে নাও এক্স, দ্বিতীয়টার নাম ওয়াই, তৃতীয়টার নাম জেড, চতুর্থটার নাম পি। এখন এক্স ওয়াই জেড পি তাহলে 4টে স্কুলের নাম। আর আমি সমগ্র গ্রামটায় ঘুরে ঘুরে যতজনকে আমি পাচ্ছি ছাত্রাবস্থায় যারা আছে, স্কুলে পড়ে, তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা এক্সে পড়ো না ওয়াইতে পড়ো, জেডে পড়ো না পিতে পড়ো। তারা একটা আনসার দিচ্ছে, আমি এখানে একটা করে ট্যালি মার্কিং বসিয়ে দিচ্ছি। সেই ট্যালি মার্কিংটা আমি যখন করছি, এইভাবে পরপর ট্যালি মার্কিং আমি যদি করে যাই, করে গেলে আমি সেখানে, বা আমি 1+1+1+ করেও করতে পারি, যদিও আমরা ট্যালি মার্কিংটাকেই বেশি প্রেফার করি সবসময়। 1+1 এইভাবেও করতে পারি। ধরা যাক 2জন পেলাম, তাহলে সমান 2 লিখে দিলাম। আমি এটাতে পেলাম হয়তো 1+1+1+1 এরকম করে হয়তো গিয়ে আমি পেলাম মোট 4জনকে পেলাম যারা ওয়াই স্কুলে পড়ে। সো অ্যান্ড সো ফোর্থ, আমি এগুলোকে করে যেতে পারি। এইভাবে আমরা যখন ছকের সাহায্যে তুলে নিই, তখন সেটাকে একটা বলা হয় সরল ছক বা সিম্পল ট্যাবুলেশন। তো এটা ওয়ান টাইপ অফ ফ্রিকোয়েন্সি টেবিল, যেটা খুব সিম্পল, কারণ এখানে একটা কলাম এবং বা দুটো কলাম এবং একাধিক রোকে রাখা হয়েছে, যেখানে আমরা তার সাহায্যে তথ্যগুলো পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা যখন এই জিনিসটাই আরো জটিলভাবে করতে পারবো, তখন সেটাকে আমরা বলবো জটিল ছক বা কমপ্লেক্স ট্যাবুলেশন। কমপ্লেক্স ট্যাবুলেশন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে কি ধরনের হতে পারে, আমি আবার একটা টেবিল এখানে ইনসার্ট করে নিচ্ছি। ধরা যাক তাতে আমি রাখলাম এরকম 6টা কলাম এবং তার সঙ্গে আমি রাখলাম 7টা রো। তাহলে এই 6টা কলাম এবং 7টা রোর সাহায্যে আমি একটা কমপ্লেক্স টেবিল তৈরি করতে চলেছি। কিভাবে করব, এটার আমি একটা আগে থেকে নাম দিয়ে দিচ্ছি। আমি ধরো এখানে আমি কি দেখাতে চাইছি, ধরে নাও এখানে আমি দেখাতে চাইছি যে নাম্বার অফ স্টুডেন্টস ইন ফার্স্ট সেম অনার্স ইন নারায়ণগড় কলেজ, এটা লিখলাম। অর্থাৎ আমি এই বছর কোনো একটা বছর আমি নারায়ণগড় কলেজের ফার্স্ট সেমে কতজন অনার্সে স্টুডেন্ট ভর্তি হয়েছে তার একটা হিসেব আমি নেব।
এখন আচ্ছা, এখানে ফার্স্ট সেম দিলাম না, আমি এখানে দিলাম যে ইন, কারণ ফার্স্ট সেম দিলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে একটি, আমি এখানে দিলাম যে ডিফারেন্ট in different sems in নারায়ণ, বা আমি অনার্সটাকে কেটেই না হয় দিলাম। তাহলে আমি কি চাইছি এখানে, নাম্বার অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সেমস ইন নারায়ণগড় কলেজ, কোনো একটা বছরে ধরে নেওয়া যাক, আমি এখানে দিলাম 2020। এবারে আমি কি করছি, এখানে আমি দিচ্ছি সাবজেক্টের আন্ডারে ধরো আমি দিচ্ছি হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, সংস্কৃত, এগুলো সাবজেক্ট হলো। এদিকে আমি নামটা দিয়ে দিচ্ছি কোন সেম, আমি দিয়ে দিলাম হয়তো ফার্স্ট অনার্স, তারপরটাতে হয়তো দিলাম সেকেন্ড অনার্স, তারপরে দিলাম থার্ড, বা তোমরা জানো যে একটা সেমে সেকেন্ড আর থার্ড একসঙ্গে থাকতে পারে না, ফার্স্ট অর্ডার হয় সবসময় সেমটা, তাহলে থার্ড, এখানে আমি হয়তো দিলাম ফিফথ অনার্স, এটা হয়তো দিলাম এটা সেম অনার্স, আমি এখানে দিলাম ফার্স্ট জেনারেল, এটাতে আমি হয়তো দিলাম থার্ড। তাহলে এই যে ছকটা তৈরি হলো, এটা একটা জটিল ছক। এখন ধরা যাক যে আমি কোনো একটা দিন ইমাজিনারি যে নারায়ণগড় কলেজ খোলা আছে, সেখানে আমি গেছি, গিয়ে বিভিন্ন স্টুডেন্টদের জিজ্ঞেস করছি তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো, কোন সেমে পড়ছো, অনার্স না জেনারেল, সেখানে যেমন যেমন উত্তর পাচ্ছি আমি এই ঘরগুলোতে এক এক করে ট্যালি মার্ক দিচ্ছি। তাহলে এইভাবে যে ছকটা আমি পেলাম, সেখান থেকে একটা খুব সুচারুভাবে আমি তথ্য পেয়ে যেতে পারি, এবং সেক্ষেত্রে এটাকে আমরা বলবো কিন্তু যে একটা কমপ্লেক্স টেবিল। তাহলে প্রথমটা ছিল একটা, এটা হচ্ছে আমাদের সিম্পল ট্যাবুলেশন, আর আমরা এক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে কমপ্লেক্স ট্যাবুলেশন। তাহলে ট্যাবুলেশনের আন্ডারে আমরা এই দু রকমের দেখতে পেলাম। এখন ট্যাবুলেশন আরো নানা রকমের হতে পারে। ট্যাবুলেশন যখন আমরা করতে যাব, তখন আমরা কি ভাবে কাজটা করতে যাচ্ছি তার উপরে নির্ভর করে ট্যাবুলেশন করতে পারি। যেমন আমি যদি টাইপস অফ ট্যাবুলেশন বলি, এখানে তো আমরা দেখলাম যে সেটা আইদার সিম্পল অর কমপ্লেক্স হতে পারে, কিন্তু সিম্পল এবং কমপ্লেক্স যে কোনোটাই আমি কি নিতে চাচ্ছি তার উপরে তো ডিপেন্ড করবে কি ধরনের তথ্য আমি নিতে চাইছি। আমি সেটা স্পেশাল ডেটা নিতে চাচ্ছি না টেম্পোরাল ডেটা নিতে চাইছি, আমি সেটা কোনো অ্যাট্রিবিউটাল ডেটা নিতে চাচ্ছি নাকি আমি কোনো কোয়ালিটি নির্ভর ডেটা নিতে চাইছি। এইগুলোর উপরে ভিত্তি করে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে টাইপস অফ ট্যাবুলেশন, টাইপস অফ ট্যাবুলেশন এর উপরে নির্ভর করে আমি করছি কি চাইছি তার উপরে। সেখানে যেমন আমি পাচ্ছি যে একটা হচ্ছে স্পেশাল ট্যাবুলেশন। কাকে বলা হয় না, কোনো একটা স্থানের উপর নির্ভর করে যদি আমার তথ্য পরিসংখ্যান সংগ্রহ করা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে সেই তথ্য পরিসংখ্যানগুলো পৃথক পৃথক হতে থাকে, তাহলে আমার এটাকে আমি বলবো স্পেশাল ট্যাবুলেশন। যেমন ধরা যাক যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, সেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমি
জনঘনত্ব নিয়ে কাজ করছি, কিংবা ফসলের উৎপাদন, ধরো ধান, ধরো খারিফ ধানের উৎপাদন, সেটা নিয়ে কাজ করছি। তাহলে জেলা অনুযায়ী বা স্পেস, জেলা একটা জেলা থেকে অন্য জেলায় যখন চলে যাচ্ছি তখন সেটা স্পেশাল চেঞ্জ হচ্ছে, সেই স্পেশাল চেঞ্জের সঙ্গে সঙ্গে আমার পরিমাণটার চেঞ্জ হচ্ছে বা ডেটাটার চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে আমি বলবো স্পেশাল টাইপ অফ ট্যাবুলেশন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কাল বা সময় নির্ভর ট্যাবুলেশন। এটাকে আমরা বলি ক্রোনোলজি বেসড বা ক্রোনোলজিক্যাল, ক্রোনোলজি বেসড বা ক্রোনোলজিক্যাল, ক্রোনোলজিক্যাল ট্যাবুলেশন। ক্রোনোলজিক্যাল ট্যাবুলেশন খুব সহজেই বোঝা যাচ্ছে, ক্রোনোলজি মানে সময়কে বোঝায়। এক্ষেত্রে ধরো সময়ের অনুসারে কোনো একটা পরিবর্তন সংখ্যার আমি নথিবদ্ধ করতে চাচ্ছি। যেমন ধরো আমি যদি ভারতবর্ষের 1901 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত প্রতি 10 বছর অন্তর যে সেন্সাস হয়েছে সেই সেন্সাসের যে তথ্য সেটা নিয়ে কাজ করি, অর্থাৎ প্রতি বছর প্রতি 10 বছর অন্তর অন্তর ভারতবর্ষের জনসংখ্যা কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কাজ করছি। তাহলে প্রতি বছর এই যে 1901, 1911, 1921, 1931 করতে করতে 2011 লাস্ট যে সেন্সাস হয়েছে সেই পর্যন্ত আমি যে এলাম, এগুলো প্রত্যেকটা যে চেঞ্জ হলো সেটা কিন্তু স্পেশাল চেঞ্জ হলো না। ভারতবর্ষ স্পেসটা একই রয়ে গেল, কিন্তু চেঞ্জ হলো টাইমের, টেম্পোরাল চেঞ্জ। তার সঙ্গে সঙ্গে আমি জনসংখ্যাগত চেঞ্জটাকে নথিবদ্ধ করে গেলাম, সেটা কিন্তু আমার একটা ক্রোনোলজিক্যাল ট্যাবুলেশন হলো। কিংবা ধরো আমি যখন নারায়ণগড় কলেজের 2017 থেকে 2020 পর্যন্ত প্রতি বছরে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার যে যোগফল সেটাকে আমি যখন প্রকাশ করছি একটা টেবিলের সাহায্যে, তখন সেটা একটা ক্রোনোলজিক্যাল ট্যাবুলেশন আমরা বলবো। থার্ড যে টাইপটা সেটাকে আমরা বলি কোয়ান্টিটি বা নাম্বার বেসড ট্যাবুলেশন। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ট্যাবুলেশন, পরিমাণগত যখন বোঝাচ্ছি। সেখানে আমার যে শ্রেণীটা নেওয়া হবে, বাম দিকে কলামে আমি যে শ্রেণীগুলো নেব সেটাতে সাধারণত একটা যে কোনো জিনিস, যে কোনো তথ্য হতে পারে, তার পরিমাণ চাচ্ছি, সেইটাই থাকবে। যেমন আমি চাচ্ছি যে কোনো একটা পরিবারের ইনকাম, কতজন কতটা ইনকাম করেন, কিংবা কোনো একটা গ্রামের আমি ইনকাম এক্সপেন্ডিচার সংক্রান্ত আয় এবং ব্যয় এবং সেভিংস ডেট, কতটা সঞ্চয় হচ্ছে, কতটা তার ধার দেনা হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য নিচ্ছে। তখন আমি কি করব? তখন আমি সাধারণত এই কোয়ান্টিটেটিভ টাইপ অফ ট্যাবুলেশন করে থাকি। তখন আমি কি করব? ধরা যাক সেক্ষেত্রে আমি এরকম একটা টেবিল তৈরি করার চেষ্টা করছি, যেখানে আমি রাখছি কি, এরকম দুটো অংশ রাখছি, খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি এদিকে রাখছি ইনকাম ক্লাস আর এদিকে রাখছি পপুলেশন মানে তোমরা জানো যে কতজন এখানে রেসপন্ডেন্টস করছে। পপুলেশন ইজ ইকুয়াল টু নাম্বার অফ রেসপন্ডেন্টস। এখানে আমি ইকোনমিক ক্লাস করছি, এখানে কারোর আয় তো শূন্য হতে পারে না, আমি এখানে হয়তো করলাম বিলো 1000 রুপিস। তারপরে হয়তো করলাম আমি করলাম হয়তো যে 1001 থেকে আমি করলাম 10,000। নেক্সট আমি করলাম হয়তো যে 10,001 থেকে 20,000, সো অ্যান্ড সো ফোর্থ আমি করে যেতে পারি। আর এ পাশে পপুলেশনের অংশটাতে আমি কতজন করে সেই ক্লাসে বিলং করছেন আমি যখন জিজ্ঞেস করছি, তারা তো একটা উত্তর দিচ্ছেন, আমি সেখানে ট্যালি মার্কিং করে নিচ্ছি। তারপরে হয়তো শেষ পর্যন্ত আমি দেখলাম যে এতে 32 জন আছেন, এতে আছেন 58 জন, আর এতে আছেন 78 জন। তাহলে এইভাবে যে টেবিলটা আমি পেলাম সেটা সোললি কোয়ান্টিটেটিভ, পরিমাণ বোঝাচ্ছে। এখন এই আমি ডেটার টাইপটাকে চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে ধরো করে দিলাম যে তোমাদের বিভিন্ন নামগুলোকে রাখলাম। আমি এখানে রাখলাম ধরো যে সৌম্য, তারপরে আমি এখানে রাখলাম হয়তো মৌসুমি, তারপরে হয়তো আমি রাখলাম এখানে
তৃপ্তি। বাকিরা যেন খেপে যেও না, এদের তিনজনের নাম রাখলাম বলে। তোমাদের নামও আমার মনে আছে, চিন্তা নেই, আবার প্রয়োজন হলে লাগাবো কাজে। তো এখানে ইনকাম ক্লাস বাদ দিলাম, এখানে আমি শুধু ধরো নেমটাকে রাখলাম। এখানে আমি হয়তো নেম রাখলাম, আর এপাশে আমি হয়তো রাখলাম যে মার্কস অবটেইন, মানে কতকে নাম্বার পেয়েছে। তাহলে দেখো ইট উইল বি দ্য সেম, এটাও কিন্তু কোয়ান্টিটি বোঝাচ্ছে, কত কি পেয়েছে, পরিমাণটা বোঝাচ্ছে, তাই দিস ইজ কল্ড কোয়ান্টিটেটিভ ট্যাবুলেশন। তো এই তিন ধরনের ট্যাবুলেশন সাধারণত আমরা করি। এবার দেখে নেওয়া যাক যে একটা আইডিয়াল টেবিল হতে গেলে তার কি কি থাকা উচিত। তার মধ্যে একটা টেবিলের অতি অবশ্যই একটা হেডিং বা শিরোনাম থাকবে। যেমন ধরো এখানে এই হেডিংটা দেওয়া হয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সেমস ইন নারায়ণগড় কলেজ। মনে রাখতে হবে যে হেডিং মাস্ট বি প্রিসাইজ অ্যান্ড ইন্ডিকেটিভ, অর্থাৎ এটা বিরাট কিছু লেখার জায়গা নেই, অনেক কিছু গল্পের মতো লিখে যাব, কোনোভাবেই সম্ভব না। সেটা হবে প্রিসাইজ, খুব ছোট্ট, কিন্তু ইন্ডিকেটিভ, অর্থাৎ নিচের টেবিলটাতে যা বোঝা দেখানো হয়েছে তার একটা ইঙ্গিত বহন করবে আমাদের এই শিরোনাম বা হেডিংটা। এটা সমস্ত হেডিং এর ক্ষেত্রে সবসময় সত্যি। আর একটা কথা মনে রেখো, হেডিং কখনো নিচে হয় না, হেড তো সবসময় ওপরে থাকে, তাই হেডিং টেবিলের ওপরেই দিতে হবে, নিচে কখনো দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে একটা টেবিলের মধ্যে অবশ্যই কতগুলো রো থাকবে, যেমন এখানে আছে, এগুলো একটা রো, আর কতগুলো কলাম থাকবে। রো অ্যান্ড কলাম না থাকলে একটা ব্ল্যাঙ্ক যদি আমি বক্স বসিয়ে দিই তাহলে সেটাকে কিন্তু একটা টেবিল বলতে পারবো না। নেক্সট যেটা হচ্ছে যে এই যে রো অ্যান্ড কলাম আছে, এগুলো যদি শুধু একটা ব্ল্যাঙ্ক হয়ে থাকে, যদি কিচ্ছু না থাকে এখানে, ধরো এগুলো আমি সব যদি ডিলিট করে দিই, এই যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক টেবিলটা কিন্তু আমার কোনো তথ্যই দিচ্ছে না, ফলে এটার একটা হেডিং আছে কিন্তু এটা একটা পারফেক্ট টেবিল হলো না। কিন্তু যখনই আমি তার মধ্যে এই তথ্যগুলোকে ভরে দিয়েছি যা আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে, তখন এটাকে আমি একটা পারফেক্ট টেবিল বলতে পারি বা আইডিয়াল টেবিল বলতে পারি। তাহলে এই বডি অফ দ্য টেবিল এখানে কিছু লিপিবদ্ধ করা হবে। নেক্সট হচ্ছে যে কখনো কখনো আমরা এটা করে থাকি, কিছু ফুটনোট দিলাম, অর্থাৎ এখানে তো এক্সপ্লেন করার কোনো জায়গা নেই, কিন্তু এমন কোনো কলাম, ধরো আমি এখানে দুবার দিয়েছি, এখানে আমি ধরো ফার্স্ট এখানে এইচ দিয়েছি, এখানে জি দিয়েছি, এখানে থার্ড সেম এইচ জি। তো কারণ মনে প্রশ্ন জাগতেই পারে, হোয়াট ইজ এইচ, হোয়াট ইজ জি। সেক্ষেত্রে আমরা কি করি, টেবিলের নিচে একটা নোট লিখি, যাকে আমরা বলি ফুটনোট। তা ফুটনোটে আমি কিরকম করতে পারি, আমি লিখে দিতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু অনার্স আর জি ইজ ইকুয়াল টু জেনারেল। তাহলে এটা সাধারণত এর বডি যে পয়েন্টে করা হয়েছে, পয়েন্টটা কি করে বুঝবো, এই দেখো এখানে পয়েন্ট, এটা 16 পয়েন্টে করা হয়েছে ক্যালিব্রিতে। তা এইটা ফুটনোটটা কখনো সেই সেম কনভেনশনালি আমরা করি না, আমরা এটাকে সবসময় এর থেকে অনেক ছোট করে দেবো ফুটনোট, তবে এটা বোঝা যাবে ফুটনোট। এটাকে একটু নামিয়ে নিই, তাহলে এটা একটা ফুটনোট বোঝা যাচ্ছে এখন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সোর্স অফ ডেটা আমাকে দিতে হয়। এই সোর্স অফ ডেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কখনো এর একটা টেবিলকে তার আমরা জাস্টিফাইড বলতে পারি না, কারণ সোর্স না থাকলে আমি বুঝবো কি করে যেটা মন গড়া কিনা। তাহলে সোর্স সবসময় টেবিলের নিচে, কনভেনশনালি টেবিলের নিচে ডান দিকে দেওয়া থাকবে। ধরো এটা আমি দিলাম প্রাইমারি সার্ভে, হতে পারে প্রাইমারি সার্ভে, হতে পারে সেকেন্ডারি সোর্স থেকে এলে সেকেন্ডারি ডেটা হিসেবে লিখে দেবো কোন সোর্স থেকে পেয়েছি, এটাকে আমি প্রাইমারি সার্ভের মাধ্যমে পেয়েছি ধরে নিচ্ছি, তাই আমি এখানে প্রাইমারি সার্ভে বলে লিখলাম। তাহলে এগুলো হলো একটা কমপ্লিট বা আইডিয়াল টেবিলের একটা অঙ্গ। কি কি, ফার্স্ট হচ্ছে তার একটা হেডিং থাকবে, যথাযথ প্রিসাইজ হেডিং, তার একটা রো, কতগুলো কলাম এবং কতগুলো রো থাকবে, কতগুলো কলাম এবং কতগুলো রো থাকবে। নেক্সট হচ্ছে তার বডিতে কিছু না কিছু লেখা থাকবে, সেটা না থাকলে সেই টেবিলটাকে আমরা কোনো ইনফরমেশন দিচ্ছে বলে মনে করতে পারবো না।
সো অ্যান্ড সো ফোর্থ। নেক্সট কিছু ফুটনোট, যদি সবসময় এটা থাকবে তা নয়, প্রয়োজন না থাকলে দেব না, কিন্তু যদি প্রয়োজন থাকে, যেমন এখানে প্রয়োজন ছিল, এখানে একটা ফুটনোট দেওয়া হয়েছে, এবং সোর্স কি দেখাচ্ছে, কোথা থেকে পেয়েছে এই তথ্য, সেটা জানানো থাকবে। এগুলো নিয়ে একটা ট্যাবুলেশন বা একটা টেবিলের প্রপার্টিজ অন্তত এগুলো থাকবে, মাস্ট হ্যাভ। তো তাহলে একটু ছোট করে দেখে নিই যে ট্যাবুলেশন বা এই যে নথিবদ্ধকরণের প্রয়োজনীয়তা কি। না, প্রথমত এটা একটা খুব সরলভাবে, একটা জটিল তথ্যকে খুব সরলভাবে তুলে ধরতে পারছি। যেমন ধরো এখানে অনেকগুলো সেম, অনেকগুলো সাবজেক্ট, তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমি কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো, যেটা থেকে দেখে বুঝতে পারছি জিওগ্রাফিতে অনেক বেশি স্টুডেন্ট এনরোল করেছে ফার্স্ট ইয়ারে, ওয়ারাস হিস্ট্রিতে তত বেশি করেনি। কোনটা সব থেকে বেশি, কোনটা কম, এই শ্রেণীকরণের যে সম্পর্কগুলো খুব সহজ সরলভাবে আমরা করতে পারি। তাহলে সরল উপস্থাপনা, বিশ্লেষণ করার পদ্ধতিটা সরল, খুব সহজে যে দেখছেন ভিউয়ার তিনি খুব সহজে অনুধাবন করতে পারেন, কারণ খুব সুশৃঙ্খলভাবে জিনিসটাকে উপস্থাপনা করা হয়েছে। আবার যখন আমি আলোচনা করতে যাব ওই তথ্যগুলো নিয়ে, আলোচনা করতে আমার সুবিধা হবে, যেভাবে আমি তোমাদেরকে বললাম যে কোথায় বেশি কোথায় কম, এটাই তো আলোচনা। আমি এটার থেকে খুব সহজেই একটা গ্রাফ তৈরি করতে পারি। আমি এদেরকে এক্স অ্যাক্সিসে এই সাবজেক্টগুলোকে বসিয়ে দিলাম, ওয়াই অ্যাক্সিসে এই সংখ্যাগুলোকে বসিয়ে দিলাম, তাহলে তার থেকে একটা গ্রাফ এঁকে ফেলতে পারবো। এবং আরও যে গুরুত্বপূর্ণ জায়গাটা, যে ধরো এই সবকটা কলাম আমার পূরণ করা আছে, এখান থেকে আমি আমার পছন্দ মতো বেছে নিতে পারবো কোন তথ্যগুলো নিয়ে আমি কাজ করব, কোনটা করব না। যেমন ধরো আমি যদি শুধু অনার্স স্টুডেন্টদের সংখ্যা নিয়ে কাজ করতে চাই, যে কতজন অনার্স স্টুডেন্ট এবছর ভর্তি হয়েছে, কতজন তার মধ্যে ফার্স্ট ইয়ার, কতজন সেকেন্ড ইয়ার, কতজন ফার্স্ট সেম, থার্ড সেম, কতজন ফিফথ সেম, তাহলে আমি এর জেনারেলদের নিয়ে কোনো কাজই করব না। আমি সিলেক্ট করে নেবো শুধু সেইটুকু, যতটুকু আমার প্রয়োজন, তাকে আমি প্রয়োজন মতো বিশ্লেষণের জায়গায় নিয়ে যাব। আবার যখন পরে দরকার হবে তখন বাকিটুকু নিয়ে কাজ করতে পারবো। তাহলে খুব সহজভাবে যদি বলি, তাহলে হচ্ছে যে এই ট্যাবুলেশনের মাধ্যমে আমরা খুব সরলভাবে তথ্যের উপস্থাপনা করতে পারি, বিশ্লেষণ করতে পারি, যিনি দেখছেন তার কাছে খুব সহজে সেটা গ্রহণযোগ্য হয়। আমরা তথ্যমূলক আলোচনা করতে পারি এই ট্যাবুলেশন থেকে বা টেবিলের থেকে। এর সাহায্যে লেখচিত্র বা অন্যান্য ধরনের চিত্র সহজে অঙ্কন করতে পারি, যাতে যিনি ভিউয়ার তার কাছে আরও সহজ সরলভাবে খুব গ্রাফিক্যালি বিষয়টাকে রিপ্রেজেন্ট করা যায়, এবং আমরা প্রয়োজনীয় তথ্যকে ঝাড়াই বাছাই করতে পারি। তাহলে এটা গেল ট্যাবুলেশনের পদ্ধতি, কিভাবে আমি কালেকশন করব। এবার চলে যাই যে আমি যখন মাঠে নেমে, যেমন খেলার কথা আমরা বলি, তেমনি মাঠে নেমে, ফিল্ডে নেমে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করব। সেই তথ্য সংগ্রহ করার যে মেথড, সেই মেথড দুটো মেথড আছে। একটা হচ্ছে খুব ইলাবোরেট, খুব একেবারে ভিভিডলি তথ্য সংগ্রহ করা, যেটাকে আমরা বলি সেন্সাস মেথড। তোমরা জানো সেন্সাস হচ্ছে জনগণনা। আমাদের ভারতবর্ষে ভারত সরকারের যে সেন্সাস ডিপার্টমেন্ট আছে, সেই সেন্সাস ডিপার্টমেন্ট প্রতি 10 বছর অন্তর, এই যেমন আগামী 2021 সালে হওয়ার কথা আছে, তারা এই তথ্য সংগ্রহের কাজটি করেন। এবং এক্ষেত্রে কোনো একটি ব্যক্তি, কোনো একটি পরিবারও যেন এই সমীক্ষার বাইরে না থাকেন, সেই চেষ্টা করা হয়। এখন থেকে যান কিনা সেটা নিয়ে আমি বিতর্কে যাব না, কিন্তু প্রচেষ্টাটা থাকে যে একটি মাথাও যেন গুনতির বাইরে না যায়। তাহলে এখানে যতটা পপুলেশন, আগের দিন আমি টার্গেট পপুলেশন বা ইউনিভার্স সম্পর্কে বলেছিলাম, তাহলে এখানে টার্গেট পপুলেশন বা ইউনিভার্সটা হচ্ছে আমার যে জনসংখ্যা নিয়ে আমি কাজ করছি তার সম্পূর্ণটা। যেমন ভারতবর্ষের সেন্সাসের ক্ষেত্রে সম্পূর্ণটা হয়। আমি যদি পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব দের মধ্যে নিয়ে কাজ করতে চাই, পশ্চিমবঙ্গ তো বিরাট জায়গা হয়ে গেল, ছেড়ে দাও। আমি যদি বলছি যে আমি নারায়ণগড় ব্লকের যত শিডিউল কাস্ট পপুলেশন আছে তাদেরকে নিয়ে সেন্সাস মেথডে কাজ করতে চাই, তাহলে আমার প্রতিটি এই ধরনের বাড়িতে যেতে হবে যারা শিডিউল কাস্ট ফ্যামিলি। একটি পরিবারকে, একটি মাথাকেও বাদ দেওয়া যাবে না। কিন্তু বুঝতেই পারা যাচ্ছে যে এই পদ্ধতি খুব একটা সহজ সাধ্য নয়। এর জন্য যে বিরাট ম্যান পাওয়ার বা হিউম্যান পাওয়ার দরকার হয়, যে লেবারটা দিতে হয়, যত দিন সময় লাগে, তার জন্য যত অর্থ খরচ হয়,
এই এতগুলো কিন্তু একজন গবেষকের পক্ষে বা একজন ছাত্রছাত্রীর পক্ষে দেওয়া সম্ভব নয়। যে বিপুল সময় তার জন্য লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে সেন্সাস মেথডে যদি সংগ্রহ করা যায়, ডেটা স্যাম্পলিংটা করা যায়, তাহলে তার থেকে ভালো আর কিছুই হয় না, তার থেকে ভালো কিছু হতেই পারে না। কারণ সেখানে কোনো জন বাদ নেই, ফলে সমস্ত যত এক একজন মানুষ মানে এক একটি ভেরিয়েবল আমাদের কাছে, প্রতিটি মানুষ একটা তথ্যের আধার। এই প্রতিটি ভেরিয়েবলকে আমি যখন কভার করে ফেলেছি, তখন তার থেকে ডেভিয়েশনের সম্ভাবনা বা বিচ্যুতির সম্ভাবনা আর কিছুই থাকে না প্রায়। ফলে সেন্সাস মেথড নিঃসন্দেহে খুব ভালো মেথড, কিন্তু এটা বাস্তবে প্রয়োগযোগ্য নয়। এটা করার জন্য এই সরকারি ব্যবস্থাপনার মধ্যে বিপুল ব্যবস্থাপনা থাকা দরকার। তাছাড়া কিন্তু একটা কারণ আমরা যখন একটা রিসার্চ করতে যাই, তখন তো একটা সাইজেবল ল্যান্ড নিতে হয়। আমি একটা ছোট্ট পাড়া নিয়ে কখনো একটা রিসার্চ করে ফেলতে পারবো না, কারণ সেটা সিম্পলি আমার যে পপুলেশন তার খুব ক্ষুদ্র একটা অংশকে রিপ্রেজেন্ট করে, ফলে সেটার মাধ্যমে আমি সমগ্র পপুলেশনকে বোঝাতে পারবো না। ফলে একটা সাইজেবল যদি নিতে হয় এরিয়া, তাও যদি এটা সত্যিকারের রিসার্চ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্লককেও একটা সাইজেবল এরিয়া ধরি না, অন্তত একটা জেলা হতে হয়, অন্তত একটা জেলা। তো একটা গোটা জেলাতে যদি সেন্সাস মেথড অ্যাপ্লাই করতে যাই, তাহলে রিসার্চটা আমার 20 বছরও শেষ হবে না একটা মানুষের পক্ষে। অথবা আমাকে কয়েক লক্ষ টাকা দিতে হবে এবং তার মাধ্যমে একটা গ্রুপ অফ পিপলকে অ্যাপ্লাই করতে হবে যারা খুব মেথডিক্যাল এবং যারা প্রফেশনাল, তারা আমার হয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্যটা সংগ্রহ করতে হবে। দ্যাট ইজ অ্যাবসার্ড। ফলে সেন্সাস পদ্ধতিতে সাধারণত আমরা এই সংগ্রহ করি না, আমরা যেটা করি সেটাকে বলি স্যাম্পলিং মেথড। এটা হচ্ছে নেক্সট মেথড, যেটাকে আমি এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড স্যাম্পলিং মেথড। And this is the most important method in statistics as well as in geography. এবং জিওগ্রাফি ছাড়াও সমস্ত ক্ষেত্র সমীক্ষা নির্ভর যা যা বিজ্ঞান আছে, প্রত্যেকেই কিন্তু স্যাম্পলিং মেথডে কাজ করেন। এমনকি সেন্সাস ছাড়া ভারতবর্ষের অন্যান্য যে সংস্থা আছে, বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো আছে, যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, নামটা শুনেই বোঝা যাচ্ছে অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু বছরের মাঝে যে সার্ভেগুলো করে প্রত্যেকটি স্যাম্পল সার্ভে। কিন্তু স্যাম্পল সার্ভে মানে কি সেটা আমার আগে জানতে হবে। হোয়াট ইজ স্যাম্পল? এটাও আমি আগের দিন আলোচনা করেছিলাম যে আমার একটা ইউনিভার্স বা পপুলেশনের মধ্যে থেকে আমি কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদের রিপ্রেজেন্টেটিভ বেছে দেবো। এই রিপ্রেজেন্টেটিভরা হবে আমার স্যাম্পল, এবং স্যাম্পলটা আমাকে এমনভাবে নিতে হবে যেটা আমার হোল বা সমগ্রক বা ইউনিভার্সের সমস্ত ভ্যারিয়েশনকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ আমি যদি নারায়ণগড় ব্লক নিয়ে কাজ করতে চাই বা আমি যদি পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে কাজ করতে চাই, তাহলে প্রায়র টু দ্যাট রিসার্চ আমাকে আগে জানতে হবে যে সেখানে কত ধরনের আর্থ সামাজিক পরিস্থিতির মানুষ আছেন, কত পরিমাণে কাস্ট ওয়াইজ বিভিন্ন মানুষ আছেন, এবং সেই অনুযায়ী আমাকে প্রত্যেকের রিপ্রেজেন্টেটিভ নাম্বার তৈরি করতে হবে থ্রু ইউজ অফ স্ট্যাটিস্টিক্যাল মেথডস। এই স্যাম্পলিং এর জন্য আলাদা মেথডস আছে, সেই মেথডসের সাহায্যে আমাকে নিয়ে আসতে হবে। কখনোই যদি আমার এই স্যাম্পলটা কম্পেয়ারিং টু দ্য হোল অর দ্য ইউনিভার্স যদি খুব ইররেলিভেন্ট পার্সেন্টেজ হয়ে যায়, আমার কিন্তু রিসার্চটা সম্পূর্ণ ভুল হবে। সে ফর এক্সাম্পল আমার 100 জন একটা পরিবার আছে, আমি যে স্পেশাল এরিয়াটা নিয়ে কাজ করছি, সে ফর এক্সাম্পল একটা ওয়ার্ড, একটা মিউনিসিপ্যালিটির একটা ওয়ার্ড নিয়ে কাজ করছি, সেখানে 100টা পরিবার আছে। এখন আমি যদি তার থেকে 10টা পরিবারকে চুজ করি আমার কাজের জন্য, তাহলে বলবো আমি 10% নিলাম। তা এখন 100টাতে 10% হয় না, তবু কোনো রকমের রিসার্চটা চালানো যায়। আমাদের যে ফিল্ড স্টাডি আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, তাতে এটা কাজ চালিয়ে দেওয়া যায়। কিন্তু এটাই যখন আমি এমএসসি লেভেলে ডিসার্টেশনে যাবো, এতটুকু স্যাম্পলিংয়ে চলবে না। কিন্তু আমি তাও করলাম না, 100টা বাড়ির মধ্যে থেকে আমি 2টো বাড়িতে গেলাম, 2টো বাড়িতে গিয়ে কথা বলে আমার তথ্য নিয়ে চলে এলাম। দিস ইজ অ্যাবসার্ড। 2%-এ কোনো রিসার্চ করা সম্ভবই নয়। অ্যাটলিস্ট 30 to 50%, মোর দেন 50%, আমরা তো বলি 70%, 80%-এ যদি যাওয়া যায়, 70-80% রিচ করা খুব শক্ত যদি আমার এরিয়াটা স্পেশালি অনেকটা বড় হয়, এবং বিশেষ করে আমরা যখন একটা লিমিটেড টাইমের মধ্যে কাজটা করতে চাইছি, তখন কিন্তু এত বড় জায়গা নিয়ে করা যায় না, বা এত বড় পপুলেশন থেকে 70-80% করা যায় না। বাট
নানদিলেস আমরা 30-40% চেষ্টাই করি যে 30-35-40-45-50 যদি ওঠা যায় তখন আমরা বলবো ইটস এ সাইজেবল অ্যামাউন্ট ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট অর ইভেন দ্য পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্টাডি। কিন্তু যখনই সেটা আমরা একটা ডিসার্টেশন পেপারে যাব কিংবা আমরা যখন সেটাকে একটা এমফিলের পেপারে যাব তখন আমরা বলবো না আরও একটু বেশি নিতে হবে। আমি যদি একটা পিএইচডি রিসার্চের কথা বলি তাহলে অবশ্যই মোর দ্যান 60% আমরা চাইবো সবসময়। তো যাই হোক, তো এই স্যাম্পলিংয়ের তাহলে প্রয়োজনীয়তা কি না, একটা বিরাট যখন জনসংখ্যা হয়ে যায় তখন তার থেকে সম্পূর্ণ যে তথ্য সেটাকে সংগ্রহ করাটা শ্রম সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং ব্যয়সাধ্য প্রক্রিয়া। সেটার পরিবর্তে আমরা কি করি যে আমরা এদের থেকে নমুনা সংগ্রহ করি, তাতে আমাদের শ্রম, সময়, অর্থ সবকটাই বাঁচে এবং তথ্য সংগ্রহে একটা দ্রুততা আসে। কারণ মনে রাখতে হবে আমি যে রিসার্চটা করছি তার একটা সময়ানুযোগী প্রয়োজনীয়তা আছে, তা নাহলে রিসার্চটা করছি কেন? আজকে যে তথ্যটা প্রকাশ করা দরকার রিসার্চ করে সেটা আমি যদি 10 বছর পরে করি তার কোনো মানে থাকবে না। আজকে কোভিড সিচুয়েশন নিয়ে যে রিসার্চ আমি করতে শুরু করেছি সেটা অন্তত এই বছর না হোক আগামী বছরের মধ্যে আমায় প্রকাশ করতেই হবে। যদি না করি, আমি 10 বছর বাদে করি, তখন হয়তো সেই বিষয়টার আর সেরকম গ্রহণযোগ্যতা থাকবে না, এটা আমাকে বুঝতে হবে। তাই সময় বাঁচবে, শ্রম বাঁচবে, অর্থ বাঁচবে এবং তথ্য সংগ্রহের দ্রুততা আসবে। সেই জন্যই এখানে একটা স্যাম্পলিং এর ব্যবস্থা করা হচ্ছে এবং সেটা যেমন তেমন করবো না আমরা, সেখানে একটা বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা কিরকম? সেই প্রক্রিয়াটা আমরা বলি যে স্যাম্পলিং মেথড। এই স্যাম্পলিং মেথড আমরা বেশ কয়েক ধরনের করতে পারি। তার মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড এবং নন র্যান্ডম স্যাম্পলিং মেথড। এখন র্যান্ডম কথাটার অর্থ কি? যেমন তেমন। আমরা স্যাম্পলিং মেথডের মধ্যে তাহলে একটু লিখে ফেলি, নট 3, এটা হচ্ছে 2.1, তাতে আমি বলছি এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড, আর একটা হচ্ছে নন র্যান্ডম। র্যান্ডমটা আগে বুঝি, তারপরে নন র্যান্ডমে যাবো। নন র্যান্ডমের মধ্যে কতগুলো শ্রেণী বিভাগ আছে আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। আগে বুঝি হোয়াট ইজ র্যান্ডম। আমরা যখন ধরে নিই যে আমি যে পপুলেশনটা নিয়ে কাজ করতে যাচ্ছি তার মধ্যে একটা হোমোজেনিটি আছে, বা রাদার তার মধ্যে যদি কিছু ডিফারেন্সেসও থেকে থাকে, আমি যে তথ্যটা সংগ্রহ করতে যাচ্ছি তাতে এই ডিফারেন্সটা খুব বেশি মানে রাখে না, খুব একটা এটা রেলিভেন্ট তাদের মধ্যে ডিফারেন্স, কারণ একটা হিউম্যান পপুলেশনের মধ্যে ডিফারেন্সেস থাকবেই। তো তখন আমরা সাধারণত র্যান্ডম, সব থেকে ইজি বা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং করা। যেমন ধরো আমি একটা ট্যুরিস্ট স্পটে গেছি, সেখান থেকে ট্যুরিস্টদের কাছ থেকে জানতে চাচ্ছি যে সেখানে যে ট্যুরিস্ট স্পটে যে ট্যুরিস্ট ফেসিলিটিগুলো আছে, যেমন ট্রান্সপোর্টেশন, হোটেল, খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট, এগুলোতে তারা কতটা স্যাটিসফাইড। এখন এটা আমার এই সার্ভেতে আমি শুধু তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটুকু নিতে চাইছি। ফলে সেই ট্যুরিস্ট তিনি দেশি না বিদেশি, তিনি কোন ইকোনমিক গ্রুপে বিলং করছেন, সেটা আমার কাছে খুব একটা প্রয়োজনীয় তথ্য না। ফলে আমি সেগুলোকে বাদ দিয়ে দিলাম, আমি র্যান্ডমলি চুজ করতে থাকলাম। যাকে আমি সামনে পেলাম তাকে আমি ধরছি, জিজ্ঞেস করছি তিনি ট্যুরিস্ট কিনা, তার থেকে তথ্যটা নিচ্ছি। সো দিস ইজ র্যান্ডম স্যাম্পলিং। এটাকে অনেকে বলেন যে এটা অনেকটা দৈব, মানে হঠাৎ করে সামনে এসে পড়া একটা স্যাম্পলিং। তো যেভাবে বলি না কেন আমি র্যান্ডম স্যাম্পলিং কথাটাই ব্যবহার করতে চাইবো। এখানে সোজা কথা যে অনুসন্ধানকারী তিনি তার সামনে যে পপুলেশন হচ্ছে তাদের প্রতি কোনো পক্ষপাতিত্ব করেন না, যে এর থেকে নেবো ওর থেকে নেবো না, এটা নয়। তার সামনে যেটা আছে তিনি সেটাই বেছে নেন এবং যথেষ্ট এক্ষেত্রে একটা এলোমেলো ভাবে নেওয়া। এলোমেলো বলছি মানে এরকম নয় যে আমি যেখানে সেখানে লিখে নিলাম, তা নয়। এলোমেলো মানে বলতে চাইছি যে আমি কোনো একটা স্ট্রাকচার আগে থেকে মনে মনে ভেবে রাখছি না, বা স্ট্রাকচার লিখে তৈরি করে রাখছি না। কারণ এক্ষেত্রে আমরা ধরা যাক একটা আমি দাঁড়িয়ে আছি একটা চত্বরে, সেখানে কয়েক হাজার মানুষ আছে। তা আমি প্রথম জনকে গিয়ে অ্যাপ্রোচ করলাম, তার পরের জনকে যে অ্যাপ্রোচ করবো তা নাও হতে পারে, দুজন তিনজনকে ছেড়ে গিয়ে তারপরে আর একজনকে অ্যাপ্রোচ করলাম, তারপরে হয়তো তার পাশের জনকে অ্যাপ্রোচ করলাম। অর্থাৎ
কাকে আমি নেব সে বিষয়ে আমার কোনো স্পষ্ট ধারণা নেই, আমি যাকে আমার প্রয়োজন মনে হচ্ছে তার থেকে আমি নিচ্ছি। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে বলি যে র্যান্ডম স্যাম্পলিং। একে আমরা বলছি র্যান্ডম বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তাহলে এর মধ্যে আমি বলছি 2.1.1 এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। যেমন তেমন আমার যার সামনে আসছে, দেবতা আমার সামনে, ভগবান যাকে দিচ্ছেন আমি তাকে নিয়ে নিচ্ছি, আমি আর কিছু ভাবছি না। নেক্সট যেটা আমি করতে পারি, আমি এটার পরিবর্তে আমি একটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করতে পারি। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্ট্র্যাটিফিকেশনটা কি না, সিম্পলি আমি যখন সার্ভেটা করার আগে মনে মনে বা লিখিতভাবে কতগুলো স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি যে কার থেকে কতটা পরিমাণে আমি তথ্য সংগ্রহ করব, তখন সেটাকে আমি বলছি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এক্ষেত্রে যখন আমরা দেখি যে আমি যে পপুলেশনটা নিয়ে স্যাম্পলিংটা করতে যাচ্ছি সেখানে বেশ স্পষ্ট কতগুলো বিভাজন রয়েছে, আমি বুঝতে পারছি যে এই মহল্লা থেকে আমি তথ্য সংগ্রহ করতে চাচ্ছি, বাড়িগুলো দেখেই বুঝতে পারছি তারা কেউ খুব গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ খুব ধনী। ফলে এদের কাছ থেকে যখন আমি তথ্য সংগ্রহ করব যে এদের লাইফস্টাইল কেমন সেই সম্পর্কে, বা এদের কত বাড়িতে কি ধরনের কনজিউমার গুডস রয়েছে, বা এদের ইনকাম এক্সপেন্ডিচার কত, আমি যদি শুধু খুব লো ইনকাম বাড়িগুলোতে ঢুকি তাহলে এলাকার সম্পর্কে ভুল তথ্য যাবে। একইভাবে যদি আমি শুধুমাত্র মিডল ক্লাস বা শুধুমাত্র আমার সুবিধে মতো আমি শুধুমাত্র হাই ক্লাস ইনকাম গ্রুপের বাড়িতে ঢুকি, সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাই আমাকে আগে থেকে বুঝে নিতে হবে, মনে মনে স্থির করে নিতে হবে যে এখানে 5টা বাড়ি রয়েছে খুব গরিব দেখছি, 20টা বাড়ি রয়েছে মধ্যবিত্ত, 2টো বাড়ি রয়েছে খুব উচ্চবিত্ত। তাহলে আমি উচ্চবিত্তর 1টা বাড়িতে ঢুকবো, মধ্যবিত্তর 10টা বাড়িতে ঢুকবো, আর নিম্নবিত্তর 5টা বাড়িতে ঢুকবো। এদের থেকে আমি একই ধরনের তথ্য সংগ্রহ করব, ফলে তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা আমি বুঝতে পারবো। তাহলে এক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটিফিকেশন করে নিলাম, তাই এটাকে আমি স্ট্র্যাটিফাইড র্যান্ডম বলছি। ওয়াই নট স্ট্র্যাটিফাইড সেটা আমি আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি, আগে লিখে নিই। Stratified random sampling. Random sampling এর আন্ডারে stratified random কেন, স্ট্র্যাটিফিকেশনটা তো বুঝলাম যে আমি একটা মনে মনে স্থির করে নিলাম যে কোনটা মহিলাদের সম্পর্কে তথ্য নিতে চাইছি, তাহলে পুরুষদের বাদ দিয়ে দিলাম, পুরুষদের আমি সেই তথ্যের আধারে আনবই না, তাহলে এক্ষেত্রে স্ট্র্যাটিফিকেশন করে নিলাম। নাও ওয়াই র্যান্ডম, র্যান্ডম কেন, কারণ আমি তো স্থির করিনি যে কোন কোন মহিলার থেকে তথ্য নেব, বা ওই আগের উদাহরণটাতে যদি ফিরে যাই, আমি তো স্থির করে নিই যে ঠিক কোন বাড়ি থেকেই নেব। 5টা বাড়ি আছে গরিব বাড়ি, 5টা বাড়ি থেকে আমি যে কোনো 3টেতে যেতে পারি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড র্যান্ডম। 20টা বাড়ি আছে মধ্যবিত্ত, আমি 20টা বাড়ির থেকে আমার সুবিধে মতো যেটা ইচ্ছা হবে 10টা বাড়িতে ঢুকবো, সেটা পরপরও হতে পারে, ছাড়া ছাড়া দিয়ে হতে পারে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড র্যান্ডম। এই স্ট্র্যাটিফাইড র্যান্ডমটা কিন্তু আমাদের রিসার্চে খুব চলে, আমরা জিওগ্রাফিতে স্ট্র্যাটিফাইড র্যান্ডমটা খুব পছন্দ করি বা ইউজ করে থাকি খুব বেশি। নেক্সট যেটা বলবো সেটা এটারই আরেকটু মডিফায়ার, সেটাকে আমরা বলবো সিস্টেম্যাটিক র্যান্ডম বা সিস্টেমেটিক স্ট্র্যাটিফাইড র্যান্ডম। 3 রকমই বলতে পারি, দুটো বলতে পারি, সিস্টেমেটিক র্যান্ডম বা সিস্টেমেটিক স্ট্র্যাটিফাইড র্যান্ডমও অনেক জায়গায় এটাকে বলা হয়। এক্ষেত্রে সাধারণত আমরা কি করি না, যে একটা ক্ষেত্রে সার্ভে করতে যাওয়ার আগে পপুলেশন সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণাটা তৈরি করে নিই এবং তাকে কতগুলো খণ্ডে বিভক্ত করে ফেলি। সেই খণ্ডগুলোর থেকে ঠিক কতগুলো করে আমি স্যাম্পল নেব সেটাও আমি স্থির করে নিই। এটাকে আমরা বলি সিস্টেমেটিক সার্ভে। এটা অনেকটা ওই প্লেস ভিত্তিক, মানে পজিশন ভিত্তিক বা প্লেস ভিত্তিক, এটাকে আমরা বলি অর্ডিনাল সার্ভে, অর্ডিনাল টাইপ অফ সার্ভে। অর্থাৎ আমি স্থির করলাম যে ধরা যাক একটা গ্রামে 5টা স্কুল আছে, 5টা স্কুলের মধ্যে আমি স্থির করলাম যে ওই 5টা স্কুলে যারা মাধ্যমিকে সব থেকে বেশি নাম্বার পেয়েছে, টপার যারা, আমি তাদেরকে নেব।
তাহলে আমি প্রথমে একটা স্ট্র্যাটিফাই করলাম, ভাঙলাম, সিস্টেমেটিক্যালি ভাঙলাম, যে 5টা স্কুলের নাম স্থির করলাম। সেখান থেকে স্থির করলাম যে 5জন ফার্স্ট কে কে হয়েছে, প্রত্যেকটা স্কুলের ফার্স্ট কারা, তাদের বিভিন্ন নাম্বারগুলোকে আমি নিয়ে তাদের মধ্যে তুলনা করলাম। দ্যাট ইজ ওয়াই ইট ইজ সিস্টেমেটিক। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা খুব পারপোসিভ স্যাম্পলিং করি, অর্থাৎ খুব প্রয়োজনীয় কোনো একটি নির্দিষ্ট একেবারে কি বলবো, একেবারে পিন পয়েন্টেড কোনো অবজেক্টিভ থাকলে সেক্ষেত্রেই আমরা এই ধরনের সিস্টেমেটিক র্যান্ডম সার্ভেটা করে থাকি। নেক্সট যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে ক্লাস্টারিং বা গুচ্ছ, ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ। আমি এটাও মনে রাখতে হবে, ক্লাস্টার স্যাম্পলিং কিন্তু টাইপ অফ র্যান্ডম স্যাম্পলিং। ক্লাস্টার র্যান্ডম বা ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং। হোয়াট ইজ ক্লাস্টার র্যান্ডম বা গুচ্ছ? এক্ষেত্রে সাধারণত কি করা হয়, যে র্যান্ডম স্যাম্পলিং করার সময় আমি কতগুলো আগে থেকে ওই পপুলেশন বা ওই ইউনিভার্সের মধ্যেই আমি স্পেশালাইজড ক্লাস্টারকে আইডেন্টিফাই করি। যেমন ধরো যে একটা গ্রামে বা একটা শহরে, যা আমি ধরবো একটা যে কোনো একটা স্পেশাল ইউনিটে আমি ঠিক করলাম যে কতজন চাকুরিজীবী আছে, তাদের উপরে আমি একটা সার্ভে করব। কারণ চাকুরিজীবীদের যে আয় ব্যয় তাদের নির্দিষ্ট একটা মাইনের উপরে নির্ভর করে, whereas ব্যবসায়ীদের আলাদা বিষয়টা। তো আমি ঠিক করলাম চাকুরিজীবী, কিন্তু আমি ঠিক করেছি চাকুরিজীবী, তার মধ্যে আমি ক্লাস্টার আইডেন্টিফাই করে নিয়েছি যে কারা সরকারি চাকুরিজীবী, কারা বেসরকারি চাকুরিজীবী। আবার এই সরকারি চাকুরিজীবীদের মধ্যে আমি আবার স্থির করে নিয়েছি যে কারা উচ্চ পদে আসীন, কারা মধ্যম পদে আসীন, কারা নিম্ন পদে আসীন। আমি যারা বেসরকারি যে ক্লাস্টারটা, বেসরকারি ক্লাস্টারের মধ্যে আমি আবার সাব ক্লাস্টার ঠিক করে নিয়েছি যে কারা একেবারেই ছোটোখাটো চাকরি করে, কারা খুব হাইফাই চাকরি করে, কারা মাঝামাঝি চাকরি করে। এবার সেইখান থেকে আমি যতজনকে পাচ্ছি র্যান্ডমলি সার্ভে করছি। সো ইট ইজ কল্ড ক্লাস্টার র্যান্ডম। বা এটা বহু রকমভাবে উদাহরণ দেওয়া যায়। ধরো একটা জেলাতে ধান উৎপাদন কেমন, সরকারি দপ্তর আছে, তারা খোঁজ নিচ্ছে, তারা ক্লাস্টার হিসেবে বাঁচলো কি, ক্লাস্টার হিসেবে বাঁচলো যে খুব হাই ইল্ডিং এরকম কতগুলো ব্লক আছে, তাদেরকে নিয়ে একটা ক্লাস্টার হলো। খুব লো ইল্ডিং, তাদেরকে নিয়ে একটা ক্লাস্টার হলো। মডারেট ইল্ডিং, তাদের নিয়ে একটা ক্লাস্টার হলো। এবার ক্লাস্টার ওয়াইজ তারা দেখছে যে যেখানে বেশি উৎপাদন হচ্ছে কেন বেশি হচ্ছে, আবার যেখানে কম হচ্ছে কেন কম হচ্ছে, র্যান্ডমলি চুজ করে নিল। তাহলে একে আমরা বলছি ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং বা ক্লাস্টার স্যাম্পলিং, বাংলায় বলছি গুচ্ছ নমুনা। তাহলে এগুলো ছিল সমস্ত র্যান্ডম স্যাম্পলিং এর মেথড। নেক্সট আমি যেটাতে চলে আসছি সেটা তোমাদের সিলেবাসে খুব পরিষ্কারভাবে নেই, কারণ থার্ড যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি, সেকেন্ড টপিকে ছিল কালেকশন অফ ডেটা অ্যান্ড ফরমেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টেবিল। নাও আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং এর মধ্যে নিড, টাইপ, সিগনিফিকেন্স, মেথডস অফ র্যান্ডম স্যাম্পলিং বলা আছে, কিন্তু তবুও আমি এটা তোমাদেরকে পড়াবো, কারণ র্যান্ডমটা শিখেছো, নন র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে যদি কিচ্ছু না জানো তাহলে একটা ওই অন্ধ একচক্ষু হরিণের মতো অবস্থা হবে। তো আশা করি আমি র্যান্ডমটা খুব ডিটেলসে বলেছি এবং তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে না এই চারটে। নাও আমি নন র্যান্ডমের ক্ষেত্রে বলে রাখি যে নন র্যান্ডম মানে হচ্ছে আমি এখানে একেবারে নির্দিষ্ট করে নেবো কার থেকে আমি তথ্যটা সংগ্রহ করতে যাচ্ছি, সেটা আমি জানি, কার থেকে তথ্যটা আমি নেব সেটা আমি আগে থেকে স্থির করে ফেলেছি। এখানে এলোমেলোভাবে চয়ন করে নেওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, তো এটাও চারটে ধরনের হয়। একটা হচ্ছে পারপোসিভ বা উদ্দেশ্যমূলক। যেমন আমি স্থির করলাম যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কি অসুবিধে হচ্ছে জিওগ্রাফি অনার্স পড়তে, সে সম্পর্কে সার্ভে করব। তাহলে এক্ষেত্রে আমার একেবারে নির্দিষ্ট হয়ে গেল যে এটা ফার্স্ট ইয়ারের জন্য, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে পারপাসটা কি না, এদের সমস্যা কি হচ্ছে পড়তে সেটা বোঝা। তাহলে দিস ইজ কল্ড পারপোসিভ স্যাম্পলিং। সেখানে আমি প্রত্যেকটা ফার্স্ট ইয়ারের অনার্সের জিওগ্রাফি স্টুডেন্টকে ধরে ধরে তাদের থেকে এই পারসেপশনটা নিলাম, এটা করলে পারসিভ। নেক্সট হচ্ছে কোটা স্যাম্পলিং বা কোটা নমুনা। কাকে বলছি না, আমি যখন ঠিক করে নিই যে আমার যে পপুলেশন স্যাম্পল নিয়ে আমি কাজ করব, তার মধ্যে অনেকগুলো আগে ডিভিশন আমি বুঝে নিলাম কত ধরনের আছে।
টাইপ, তার মধ্যে থেকে কতটা করে নেবে। যেমন ধরো আমি বলছি একটা গ্রামে আমি সোশিও ইকোনমিক সার্ভে করছি বা আমি সার্ভে করছি যে সেখানে ধরো জীবন জীবিকার সুবিধে কিরকম আছে। তো এক্ষেত্রে আমি একটা এজ ওয়াইজ কোটা তৈরি করে নিলাম যে আমি 10 বছর পর্যন্ত যে বালক বালিকা আছে তাদের থেকে আমি অন্তত 10টা স্যাম্পল নেব। যারা 10 থেকে 25 বছরের মধ্যে আছে সেই তাদের থেকে কিশোর যুবক যুবতীদের থেকে আমি অন্তত 10টা নেব। যারা 25 থেকে 55-র মধ্যে আছে তাদের থেকে আমি অন্তত 25টা সার্ভে নেব। আমি যারা 55-র উপর থেকে 70 পর্যন্ত আছে তাদের থেকে নেব 10টা, আর 70-এর ওপর আছে এরকম মানুষ খুঁজে বের করে আমি অন্তত 5টা নেব। তাহলে এক্ষেত্রে আই হ্যাভ ফিক্সড আ কোটা ফর এভরি এজ গ্রুপ, তাই একে আমরা বলবো কোটা স্যাম্পলিং। নেক্সট হচ্ছে সাডেন স্যাম্পলিং। এটা একটা পার্টিকুলার মেথড যেখানে ধরো হঠাৎ কোনো ঘটনা ঘটলো, এটাকে আমরা অনেক সময় অ্যাডহক স্যাম্পলিংও বলে থাকি। তো এই সাডেন স্যাম্পলিং বা অ্যাডহক কেন না, কিছু একটা ঘটে গেছে, ধরো একটা হঠাৎ বাঁধ ভেঙে গেছে, হ্যাঁ, মানে জোয়ারের জলে বাঁধ ভেঙে গিয়ে নোনা জল ঢুকে গেছে, তার ফলে চাষের জমির ক্ষতি হয়েছে। তখন আমাকে একটা সার্ভে করতে হচ্ছে, যেহেতু হঠাৎ করেই হয়েছে আমি জাস্ট যাচ্ছি এবং গিয়ে দেখছি যে সেই স্পটে গিয়ে দেখছি কার কার জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের থেকে আমি একটা পারসেপশন নিচ্ছি যে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ। যে কোনো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরে দেখবে একটা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা, এটাকে আমরা বলি সাডেন স্যাম্পলিং। অনেক সময় এটাকে অ্যাডহকও বলা হয়, যে এক্ষুনি তাদেরকে ত্রাণ দিতে হবে, কি করতে হবে সেই সম্পর্কে। আর একটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং বা স্বাচ্ছন্দ্যমূলক নমুনায়ন। সেক্ষেত্রে আমি কার থেকে এই তথ্যটা সংগ্রহ করব নির্ভর করছে ওই যে সংগ্রহকারী ব্যক্তি বা সংগ্রাহক, তথ্য সংগ্রাহক তার উপরে পরিপূর্ণভাবে, অর্থাৎ এনিউমেরেটর যিনি তার উপরে বা সার্ভেয়ার যিনি তার উপরেই নির্ভর করছে। তা ধরা যাক আমি আজকে স্থির করলাম যে 100 জন মোবাইল ব্যবহারকারীর থেকে তথ্য নেব যে তারা তাদের যে মোবাইল নেটওয়ার্ক সেটা নিয়ে কতটা স্যাটিসফাইড। এখন এর জন্য আমি আমার পছন্দ মতো যে কোনো জায়গায় নিতে পারি। আমি একটা রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকতে পারি, যারা আসছে তাদেরকে জিজ্ঞেস করতে পারি আপনি মোবাইল ব্যবহার করেন কিনা, কোন ডেটা কোন কোম্পানির ব্যবহার করেন, আপনি কতটা স্যাটিসফাইড। আমি একটা বাজারে গিয়েও একই কাজ করতে পারি, আমি একটা সিনেমা হলের বাইরে করতে পারি। কতজনকে নেব, কোত্থেকে নেব, সেটা কিন্তু সম্পূর্ণ আমার উপরে নির্ভর করছে। দ্যাট ইজ কল্ড কনভিনিয়েন্স স্যাম্পলিং। এটা সাধারণত বিভিন্ন যে মার্কেটে যে বিভিন্ন যে কনজিউমার গুডসগুলো আসে, বিভিন্ন সেন্ট দেখবে, দাড়ি কামানোর যন্ত্র থেকে শুরু করে ওয়াটার পিউরিফায়ার বা মুখে মাখার ক্রিম, যাই বলো না কেন, এদের ক্ষেত্রে কিন্তু বাজারে আনার আগে এই ধরনের একটা কনভিনিয়েন্স স্যাম্পলিং করে থাকি। তাহলে এই যে চারটে বললাম, পারপাসিভ বা উদ্দেশ্যমূলক কোটা স্যাম্পলিং, সাডেন স্যাম্পলিং এবং কনভিনিয়েন্স বা স্বাচ্ছন্দ্যমূলক নমুনায়ন, এই চারটে হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং এর উদাহরণ। তো আজকের ক্লাসের একদম শেষে চলে এসেছি, অল্পই বাকি আছে। আমি জাস্ট দুটো জিনিস বলে আজকে শেষ করবো, সেটা এক্সপ্লিসিটলি তোমাদের সিলেবাসে নেই, কিন্তু সেটাও না জানলে এই তথ্য সংগ্রহ সম্পর্কে একটা অধরা অংশ থেকেই যায়। সেটা হচ্ছে যে কিভাবে আমরা নেব, কোন পদ্ধতিতে নেব বলেছি, কিন্তু তার মাধ্যমটা কি, কার সাহায্যে নেব সেটা বলতে কি আমরা বারবার বলেছি কতগুলো প্রশ্নের মাধ্যমে। তাহলে একটা প্রশ্নপত্র হাতে করে আমাকে সার্ভে করতে যেতে হবে। সেই প্রশ্নপত্র দুটো ধরনের হয়, একটাকে বলা হয় কোশ্চেনিয়ার আর একটাকে বলা হয় শিডিউল। সরি, এটা না, আমি এটাকে নিচে নিয়ে চলে আসছি। কি বললাম, একটাকে বলছি আমরা কোশ্চেনিয়ার, আর একটাকে আমরা বলছি শিডিউল। এখন কোশ্চেনিয়ার আর শিডিউলের মধ্যে কি তফাৎ আছে? সত্যি কথা বলতে কি বিরাট কোনো তফাৎ নেই। কোশ্চেনিয়ার আর শিডিউল খালি নির্ভর করছে কিভাবে আমি প্রশ্নগুলোকে ব্যবহার করছি তার উপরে। দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে কতগুলি প্রশ্ন আগে সন্নিবদ্ধ করতে হচ্ছে, আগে থেকে কতগুলো প্রশ্ন আমাদেরকে তৈরি করে ফেলতে হচ্ছে এবং সেগুলোকে লিখে ফেলতে হচ্ছে। প্রথমে অবশ্যই যিনি উত্তর দান করছেন সেই উত্তর দানকারীর নাম, তার ঠিকানা, তার বয়স, তার লিঙ্গ পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা, তার কাস্ট,
ইত্যাদি ইত্যাদি থাকে। এটাকে আমরা বলি রেসপন্ডেন্টস আইডেন্টিটি। এটা সমস্ত কোশ্চেনিয়ার বা শিডিউলের শুরুতে থাকে। তারপরে আমরা যেটা আনি সেখানে থাকে যে আমি যে বিষয় সংগ্রহ করতে চাচ্ছি তথ্য, সেই সংক্রান্ত কোশ্চেনগুলো খুব রেলিভেন্টলি এবং সিকোয়েন্স অনুযায়ী, ক্রম অনুযায়ী সাজানো থাকে। তুমি যদি সার্ভে করতে গিয়ে প্রশ্ন করো আগে যে আপনার কটি ছেলে মেয়ে, তারপরে প্রশ্ন করো আপনার বিয়ে হয়েছে কিনা, তাহলে তুমি থাপ্পড় খাবে। খুব সিম্পল এটা। ফলে তোমাকে আগে প্রশ্ন করতে হবে যে আপনার বিবাহ হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তখন প্রশ্ন করতে হবে আপনার সন্তানাদি কটি। তো এটাকে আমরা বলি রেলিভেন্স এবং সিকোয়েন্স, সেটা মেনটেন করতে হবে। এখন কোশ্চেনিয়ার আর শিডিউলের মধ্যে তফাৎ কি? কোশ্চেনিয়ারের ক্ষেত্রে প্রশ্নকারী বা সমীক্ষা কারক তিনি নিজে যান না, তিনি এটাকে ডাক মাধ্যমে, ইমেলের মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে পাঠিয়ে দেন এবং তাকেই পাঠান যিনি এই ভাষাটা পড়ে বুঝতে পারবেন এবং উত্তরগুলো লিখে আবার ফেরত পাঠাতে পারবেন। এইভাবে অল্প সময়ের মধ্যে প্রচুর তথ্য সংগ্রহ করা সম্ভব যদি আমার টার্গেট গ্রুপটা সঠিক হয়। আমি এমন লোককে ইংরেজিতে লেখা একটা কোশ্চেনিয়ার পাঠালাম যিনি ইংরেজি পড়তে পারেন না, ফলে তিনি কোনোদিনই আমার জবাব দিতে পারবেন না। ফলে বহু সমীক্ষাই কিন্তু খুব সুন্দরভাবে করা যায় এর সাহায্যে, চিঠি বা ইমেলের সাহায্যে। যাকে পাঠানো হলো তিনি পূরণ করে ফেরত পাঠিয়ে দিলেন, তাদের সমস্ত রেসপন্সটাকে একসঙ্গে জড়ো করলাম, করে কাজ করলাম। তো আজকের দিনে গুগল ফর্ম ইত্যাদি এই ধরনের কোশ্চেনিয়ার তৈরি করতে খুব সুবিধে করে দিয়েছে। অপরপক্ষে শিডিউলটা আমরা বেশি ব্যবহার করি জিওগ্রাফিতে, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েটে বা পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিতে আমরা যখন ফিল্ড সার্ভে করে তখন আমরা কিন্তু শিডিউলের সাহায্য নিই। এক্ষেত্রে কিছুই না, ওই কোশ্চেনিয়ারে যে কোশ্চেনগুলো আছে সেটাই আমি কিন্তু হাতে লিখে বা টাইপ করে একটা ফর্মের মতো তৈরি করে সেই ফর্মটা হাতে নিয়ে নিজে যাচ্ছি, আমি ডোর টু ডোর করছি বা রাস্তায় তাদের সঙ্গে কথা বলছি এবং সেখানে তাদের যে রেসপন্স নিজের হাতে লিপিবদ্ধ করছি, সেইটা হচ্ছে শিডিউল বলা। তাহলে বেসিক্যালি দুজনেই প্রশ্নপত্র, একটা ডাকযোগে যায় আর একটা আমি নিজে করি। নিজে করলে শিডিউল, ডাকযোগে গেলে কোশ্চেনিয়ার। শিডিউলের সুবিধা হচ্ছে কি, যে যেহেতু আমি নিজে সংগ্রহ করছি তাই বিষয়টা সম্পর্কে আমার নিজের যে এক্সপিরিয়েন্স সেটা অনেক বেশি গ্যাদার হয় এবং অবস্থা বুঝে আমরা প্রশ্নগুলোকে একটু পাল্টে দিতে পারি। আমি যদি বুঝতে পারি যে ইনকাম সংক্রান্ত তথ্যটা জিজ্ঞেস করতে উত্তরটা আমি সঠিক পাচ্ছি না বা হেজিটেট করছি, বা এখানে পরিস্থিতিটা এমন যে কোনো সোশ্যাল ইস্যু, একটা বিশেষ সোশ্যাল ইস্যু কোনো একটা সম্পর্কে আমি তথ্যটা নিতে পারবো না, তখন আমি সেটাকে এড়িয়ে যেতে পারি। ভাইরাস কোশ্চেনিয়ার পাঠিয়ে দিয়েছি, যার বাজে লাগলো, তিনি উত্তরই দিলেন না, ফলে আমি তার থেকে কোনো একটা প্রশ্নের জন্য হয়তো তিনি গোটা প্রশ্নপত্রটাকেই বাতিল করে দিলেন, ফলে আমি কোশ্চেনিয়ারে এই সুবিধাটা পাই না। শিডিউলের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করে নিতে পারি। উল্টো দিকে অসুবিধেও আছে, কোশ্চেনিয়ার যদি সঠিকভাবে পাঠানো যায় অনেক কম সময় অনেক বেশি তথ্য জোগাড় করে নেওয়া যায়। ভাইরাস শিডিউলের ক্ষেত্রে আমাকে অনেক বেশি ঘুরতে হয়, অনেক বেশি শ্রম, অনেক বেশি অর্থ, কারণ গিয়ে করতে হয়, অনেক বেশি সময় লেগে যায়, তাকে জট ডাউন করতেও বেশ কষ্ট হয় এক জায়গায় করতে করে। অনেক সময় উত্তরদাতার থেকে সঠিক ভালো ব্যবহারও পাওয়া যায় না, তারা ভুলভাল বলতে থাকেন। এগুলোর একটা সমস্যা কিন্তু শিডিউলের ক্ষেত্রে রয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, অনেকটাই আমরা আলোচনা করলাম 2 এবং 3 এই দুটো টপিক নিয়ে। আমি তোমাদেরকে চেষ্টা করব একটা পাঠিয়ে দেওয়ার, আমাদের এর যে ম্যাটেরিয়াল সেটা আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা পড়ো। আজকে বিশেষ কোনো প্রশ্ন আমি আলাদা করে রাখলাম না। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও বা মেল করেও জানাতে পারো। যদি তোমরা এর থেকে কোনো কিছু লিখে আমাকে মেল করে পাঠাতে পারো, কিন্তু আলাদা করে আমি দিলাম না কোনো কোয়েশ্চেন। ভালো করে পড়ো, কারণ এই জায়গাটা বুঝে নেওয়া খুব জরুরি। এর পরের স্টেপগুলোতে যদি তোমরা জিওগ্রাফি নিয়ে এগোতে চাও তাহলে এই বেসিক কনসেপ্টগুলো খুব ক্লিয়ার থাকা প্রয়োজন। আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।